আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সুইটি খুব আগ্রহ সহকারে আমার দিকে তাকিয়ে আছে। ও আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, খুব আশাবাদী হয়ে ও এই প্রশ্ন করেছে। তবে ওর তাকানো দেখে আমি মাথা নিচু করে দিলাম। সুইটির তাকানোর মাঝে আলাদা একটা মায়া আছে, যেটা আমাকে ক্ষণে ক্ষণে পাগল করে দিবে। ও আমাকে মুখেও মারবে না, হাতেও মারবে না, মেরে ফেলবে ওর চোখ দিয়ে। একটা মেয়ে একটা ছেলেকে মারতে হাত পা কিছুর দরকার হয় না। একবার যদি মায়াবী চোখে একটা মেয়ে তাকাই না, তাহলে ওই ছেলেটার জীবন এক তাকানোর মাঝেই নিয়ে গেল। ছেলেটা নিজেও বলতে পারবে না। তবে সুইটি আমাকে ওর প্রশ্নের উত্তর হাতের মাঝেই বলে দিয়েছে, আর আমিও বুঝে নিয়েছি। এজন্য আমি হাসি দিয়ে বললাম, তোমার থেকে আমি সিনিয়র, আর একটু হলেও তোমার থেকে আমার বুদ্ধি বেশি আছে। আমরা একটা মানুষের 5 আঙ্গুল দিয়ে চর দিই, আর চিমটি দিই 2 আঙ্গুলে। মোট কথা হলো 5 থেকে 2 গেলে 3 থাকে। এত সহজ একটা প্রশ্ন না করলেও পারতে, আর একটু কঠিন প্রশ্ন করতে পারতে। আমার উত্তর শুনে সুইটি আমার হাত ধরে বলল, আমি জানতাম স্যার আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমার বিশ্বাস ছিল স্যার, আপনার উপর আমার ভরসা ছিল। আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে আপনি আমার দায়িত্ব নিতে পারবেন। আমি বললাম, দায়িত্ব নিতে পারবো মানে কি বলছো তুমি? সুইটি বলল, স্যার আপনি আমাকে পড়াতে পারবেন এটাই বলছি। আমি বললাম, ও আচ্ছা, এখন আমার হাত ছাড়ো। সুইটি বলল, আপনার হাত ধরে রাখতে বেশ ভালোই লাগছে স্যার, ধরে রাখি না? আমি হাত ছাড়িয়ে বললাম, আরো কোনো প্রশ্ন আছে তোমার কাছে? থাকলে বলতে পারো। আমার হাত ছাড়ানো দেখে ও আবার রেগে গেল। তবে এবার ওর মুখটা দেখে মনে হচ্ছে ও রাগ করে নাই, হয়তো মন খারাপ করেছে। ইস, আমি কি কাজটা ঠিক করলাম? কত সুন্দর করে হাসি খুশি ভাবে আমার সাথে কথা বলছিল। হাতটা একটু ধরে রাখলে কি এমন হতো? আর আমার বুঝি ভালো লাগছিল না? জীবনে প্রথম কোনো মেয়ে আমার হাত ধরেছে। শরীরের প্রতিটি অঙ্গে শিরায় শিরায় যেন ভালো লাগার একটা অনুভূতি কাজ করছিল। কিন্তু নিজের সম্মানের কারণে আমার হাত ছাড়ালাম। এখন মনে হচ্ছে যেন আমি নিজে বড় কোনো ভুল করে ফেলেছি। সুইটি আস্তে ধীরে বলল, এখন আর কিছু বলবো না, যাওয়ার আগে বলবো এই কথাটা। তবে আমি জানি আপনি আমার কথা রাখবেন, এইটুকু আমার বিশ্বাস আছে আপনার উপর। তবে যাওয়ার আগে আমার কাছ থেকে মেরিল নিয়ে যাবেন। আপনার ঠোঁটের এক কোণা একটু ফেটে যাচ্ছে, মনে হয়েছে যেন আপনার ভিতরে ভিটামিনের একটু অভাব আছে। আমি বললাম, থাক, আর কথা বাড়াতে হবে না তোমার, এখন চুপচাপ পড়ো, অনেকটাই সময় চলে গেছে। সুইটি আমার দিকে একটা বই এগিয়ে দিয়ে বড্ড সুরেলা কণ্ঠে আরো মায়াবী করে বলল, ও স্যার, আজ না প্রথম দিন, আজকে কি আমাকে আপনি পড়াবেন? আপনার মন বলবে আমাকে পড়ানোর জন্য। যদি আপনার মন বলে তো আমাকে পড়ান, না করব না। তবে আমি জানি আপনি খুব ভালো, আমাকে পড়াবেন না। স্যার আপনি শার্ট পরে আসবেন না, গেঞ্জিতে আপনাকে খুব মানাবে। সুইটির কথা শুনে আবার নতুন করে ওর কণ্ঠের মায়ায় পড়ে গেলাম। কাস্টমার কেয়ারে যেই মেয়েগুলো কাজ করে না, ওদের থেকে আরো সুরলো কণ্ঠ ওর। শুনলে আরো যেন শুনতেই মন চাই। আল্লাহ তাআলা একটা মেয়ের ভিতরে কত গুণ দিয়েছে। মেয়েদের একটু ভালোবাসার কারণে একটা ছেলে কত কিছুই না করতে পারে, আর একটু অবহেলার কারণে একটা ছেলে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। সবকিছু উপরওয়ালার রহমত। আমি বইটা নিচে রেখে বললাম, যাও, এত করে যেহেতু বলছো বইটা রেখেই দিলাম, তবে কোনো বেয়াদবি করবে না। এর মাঝে দরজা ঠেলে ভিতরে আন্টি প্রবেশ করলো। আন্টি এসেই বলল, কি স্যার, আমার মেয়ে আপনার কথা শোনে তো নাকি? আমি ঠোঁটের কোণায় হাসি টেনে বললাম, ও শুনবে না মানে? ওর আম্মু পর্যন্ত আমার কথা শুনবে। আন্টি বলল, ওর আম্মু কিন্তু আমি, আমার সামনেই তুমি এই কথা বলছো? আমি বললাম, মা আর মেয়েকে কি একসাথে পড়ানো যাবে না? তবে আপনার এত বড় একটা মেয়ে আছে, এরপরও আন্টি আপনি খুব স্মার্ট, সত্যি আপনার সৌন্দর্যর প্রশংসা করতে হয়। আমার কথা শুনে আন্টি একটু লজ্জা পেল। আমি বুঝতে পারছি হয়তো তিনি আমার কাছ থেকে এইসব কথা আশা করে নাই, কিন্তু যেটা সত্য আমি তো সেটাই বললাম। তবে ওনার মেয়ের সামনে ওনাকে লজ্জা দিয়ে লাভ নেই। আমি আবার বললাম, ভুল কিছু বললে সরি আন্টি। সুইটি বলল, বাবা, স্যার আমার সামনে আমার আম্মুকেই লাইন মারছেন, এটা কিন্তু ঠিক না, আমি বাবাকে বলে দিব। আমি আন্টির হাত থেকে কফির মগটা নিয়ে বললাম, আমার সামনে যদি কোনো সুন্দরী মেয়ে আসে, আমি তার প্রশংসা না করে পারি না। আমার কথাই কি রাগ করছেন আন্টি? আন্টি বলল, না বাবা, কি বলো তুমি, তোমার কথায় রাগ করব কেন? আমি আরো খুশি হয়েছি। তবে যাই হোক, এইসব বাদ দাও, আমার মেয়েকে ভালো করে পড়াবে, এটাই আমি চাই, আর কিছু করতে হবে না তোমাকে। আমি বললাম, ঠিক আছে আন্টি, এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সবকিছু দেখে নিব। আন্টি বলল, তাহলে আমি গেলাম বাবা। আমি বললাম, যাওয়া লাগবে কেন, আপনি আপনার মেয়ের সাথে বসে পড়েন। আন্টি বলল, সেই বয়স কি এখন আমার আছে? আন্টি চলে গেল। তবে আমি হাসতে হাসতে একা একাই বলছি, মেয়ের আগে মেয়ের মাকে পটিয়ে নিলাম, এটা কি কোনো কথা?
সুইটি বলল, স্যার আমার আম্মুকে লাইন মেরে লাভ নেই, আম্মু কিন্তু ভিতর থেকে খুব শক্ত। আমি বললাম, হয়েছে, তোমার আর কিছু বলতে হবে না। এখন কি পড়বে নাকি আজকের মতো আমি বিদায় নিব? সুইটি বলল, চলে যাবেন আপনি স্যার? আমি বললাম, যেতে তো হবেই, রাত অনেক হয়ে গেছে। সুইটি বলল, আচ্ছা আপনি সেই স্টেশনের সেই ছেলেটা না? সুইটির কথা শুনে মনে মনে বললাম, বলে দিব নাকি সবকিছু? বললে আবার কি না কি করে কে জানে। যে রাগী মেয়ে, রাগে চোখ মুখ একদম লাল হয়ে যায়। তবে এত কিছু গোপন করে লাভ নেই কোনো, এর থেকে বরং বলেই দিই, এটাই ভালো। এখন তো ও আমাকে একটু হলেও সম্মান করে, বিশ্বাস করতে শুরু করেছে আমাকে। তবে আমি এটা বুঝি না, এত পিচ্ছি একটা মেয়ে অতিরিক্ত কিউট কিভাবে হতে পারে। সুইটি বলল, ও স্যার বলেন না প্লিজ, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে শোনো, বলছি আমি। আমি হলাম সেই ছেলে, আর কালকে মাত্র গ্রাম থেকে শহরে আসছি। এখন কি তুমি বলবে যে আমি আপনার কাছে পড়বো না স্যার? সুইটি বলল, সিসি এসব কি বলেন স্যার? আমি কি এই কথা কোনো সময় বলছি যে আমি আপনার কাছে পড়বো না? আপনার মতো কিউট হ্যান্ডসাম একটা ছেলে, যাকে একবার কোনো মেয়ে দেখলেই প্রপোজ করে বসে থাকবে, যার বডি দেখলে সব মেয়েদের মন চাই, তাকে একটু জড়িয়ে ধরে মনের আশা পূরণ করা। সব মেয়েদের তো স্বপ্ন আছে আপনার মতো বীরপুরুষ সুন্দর সুদর্শন ছেলেকে বিয়ে করা। আমি বললাম, এই তুমি কি আমার প্রশংসা করছো নাকি আমার নামে দুর্নাম ছড়াচ্ছ? আমার তো মনে হচ্ছে তুমি আমার নামে উল্টাপাল্টা বলছো। আমার কথা শুনে সুইটি ফিক করে হেসে দিয়ে বলল, ও স্যার তাই বুঝি, কিন্তু আমি তো আপনার পক্ষেই বললাম। আমি বললাম, থাক এখন আর কিছু বলতে হবে না, আমি এখন চলে যাব। যদি শেষ কোনো কথা বলার থাকে তো বলতে পারো, নইলে আমি চলে যাব কিন্তু। সুইটি বলল, স্যার আমার কথা শুনে আপনি তো আবার রাগ করবেন না? আমি বললাম, যদি রাগ করার কথা বলো তো রাগ করবো না। আচ্ছা আগে বলো শুনি তুমি কি বলতে চাইছো, পরে অন্য হিসাব। সুইটি আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার কলেজে আমার সকল বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমার নাই। আমার প্রেম করতে একদম ভালো লাগে না, এটা খুব বিরক্তকর জিনিস। বাবু বলো জানু বলো, এগুলো আমার একদম পছন্দ নয় স্যার। তবে বান্ধবীরা বলে, তোর যদি কলিজা থাকে তো একটা ছেলেকে পটিয়ে দেখা, ইচ্ছে করলে প্রেম করতে পারি, ছেলেদের প্রপোজ পাই অনেক, প্রেম করতে পারবো না এটা কোনো কথা নয়, কিন্তু আমি অচেনা কারোর সাথে এইসব বিষয়ে জড়াতে চাই না। আর বাইরের ছেলেদের আমার কাছে ভণ্ড মনে হয়, এজন্য শেষে কোনো উপায় না পেয়ে আপনার কাছে আসা। আমি জানি আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আপনি আমার একমাত্র গোলুমোলু স্যার, আমি না আপনার একমাত্র কিউট ছাত্রী, বলেন আমাকে আপনি ফিরিয়ে দিবেন? আমি বললাম, বলছি না এইসব ফালতু কথা রাখো, কি বলতে চাও তাই বলো, আগে আমি তোমার কথা শুনি। উপরে উপরে তো আমি খুব সাহস দেখাচ্ছি, না জানি এই মেয়ে আবার কি উল্টাপাল্টা কথা বলে ফেলে। এই মেয়েকে দিয়ে আমার একটু বিশ্বাস নাই, পিচ্ছে হলেও কি হবে, মারাত্মক লেভেলের ডেঞ্জারাস এই মেয়ে। সুইটি আবার বলতে শুরু করলো, স্যার কথাটা হচ্ছে আপনি আমার সাথে প্রেমের অভিনয় করবেন, আমার সাথে আপনার প্রেম করতে হবে না, শুধু বান্ধবীদের সামনে আমার সাথে প্রেম করবেন, আর কিছু করতে হবে না, প্লিজ স্যার প্লিজ। এই তুমি এইসব কি কথা বলছো, তোমার মাথায় আছে তো নাকি? আমি তো প্রাইভেট স্যার, আবার বলছো তোমার সাথে প্রেমের অভিনয় করার জন্য, মাথাটা কি গেছে তোমার? সুইটি বলল, স্যার আমি তো বাইরের কাউকে চিনি না, আর যদিও বাইরের কাউকে বলি তাহলে সবাই রাজি হবে, আর আপনি রাজি হচ্ছেন না, শুধু প্রেমের অভিনয় তো করতে বলছি। আচ্ছা আমার কি এইসবের সুযোগ নেওয়ার দরকার? না না, আমি ওকে পড়াতে এসেছি, উল্টাপাল্টা কিছু করা যাবে না, পরে আমি নিজেই বিপদে পড়ে যাব। এজন্য সবকিছু চিন্তা ভাবনা করে সুইটিকে বললাম, এই বিষয়ে পরে কথা বলবো, এখন আমি আসি। সুইটি আমার সামনে থেকে ফোনটা নিয়ে ওর নম্বর সেভ করতে করতে বলল, স্যার এটা কি ফোন? আমি তো মনে করছিলাম আপনার কাছে আইফোন আছে। আমি বললাম, আমার মতো গরিবের কাছে আবার আইফোন? এই বাটন ফোন আছে, এটাই তো অনেক, তাও আবার এটা আমার আম্মুর। সুইটি বলল, এভাবে বললেন কেন স্যার? আমি বললাম, যা সত্যি তাই বললাম, এখন এইসব কথা ছাড়ো, আমি গেলাম। সুইটি বলল, স্যার যদি কোনো বিপদে পড়েন আমাকে সরাসরি কল দিবেন, আর সামনে যে ছোট গলির রাস্তাটা আছে না, ওখান দিয়ে যাবেন না আপনি, এত রাতে ওখান দিয়ে গেলে কিন্তু বিপদে পড়বেন। আমি বললাম, বলার জন্য ধন্যবাদ, তাহলে কাল দেখা হচ্ছে। সুইটি বলল, স্যার মিস করবো আপনাকে অনেক। আমি বললাম, থাক মিথ্যা কথা বলতে হবে না, ক্ষণিকের দেখাই কেউ কাউকে মিস করে না, বুঝলে? একটা মিথ্যা কথাও তুমি গুছিয়ে বলতে পারো না, যদি মিথ্যা কথা বলতে না পারো তাহলে মিথ্যা কথাই বলো বা কেন? সুইটি বলল, কে জানতো এই ক্ষণিকের সময়ের মাঝে আপনি আমার সবকিছু কেড়ে নিয়ে চলে যাবেন। সুইটি একা একাই বকবক করতে লাগলো, ওর কথা শুনে আমার আর এখন লাভ নেই। নিচে নামতেই পিচ্চি ছেলেটা আঙ্কেলের কোল থেকে দৌড়ে এসে আমার সামনে বলল, দুলা ভাই আপনি এতক্ষণ আপুর রুমে কি করছিলেন? এই রে
এখন মনে হচ্ছে এই ছেলে আমার মান-ইজ্জত যা আছে সব খেয়ে ফেলবে। বড় বোন যেমন হয়েছে ছোট ভাই ঠিক তেমন হয়েছে। আঙ্কেল পিচ্চিকে বলল, বাবা উনি তোমার বড় বোনকে পড়ায়, ওনাকে স্যার বলবে, দুলাভাই ডাকলে খারাপ দেখাবে বিষয়টা। পিচ্চি ছেলেটা উল্টো বলল, আমি দুলাভাই ডাকবো, তাতে তোমার কি বাবা? আমি পিচ্চির কথা শুনে বললাম, থাক না আঙ্কেল, ছোট মানুষ, যা পারে তাই ডাকুক। আঙ্কেল বললাম, তা বাবা আমার মেয়ে এতদিন পর কারো কাছে পড়তে মন বসছে। আমি বললাম, আমি বলছি না আঙ্কেল, কাকে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। আঙ্কেল বলল, ধন্যবাদ বাবা তোমাকে। আমি বললাম, এজন্য আবার ধন্যবাদ দিতে হবে না। এখন তাহলে আমি কি যেতে পারি আঙ্কেল? আঙ্কেল বলল, যাও, তবে কালকে কিন্তু সময় মতো চলে আসবে। আমি বললাম, তা আর বলতে হবে না। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। মনে মনে যা আশা করছিলাম তার থেকে বেশি কিছু পেয়ে গেছি মনে হচ্ছে। আমি তো ভাবছিলাম হয়তো আমি আর সুইটিকে পড়াতে পারবো না। তবে সত্যি কথা বলতে মেয়েটা যদিও বয়সের তুলনায় অনেক ছোট, কিন্তু ওর ভিতরে যে একটা মায়াবী মায়াবী ভাব আছে, এটা দেখেই তো যে কেউ এমনি পাগল হয়ে যাবে। আচ্ছা সুইটিকে নিয়ে আমি এত চিন্তা করছি কেন? ধুর, এইসব চিন্তা বাদ দিয়ে এখন বাসায় যাই। সুইটি তো বলল এই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য, কিন্তু আমার মন বারবার বলছে গিয়ে দেখেই না এই রাস্তায় কি এমন আছে। আমার তো মনে হয় সুইটি আমাকে ভয় দেখানোর জন্য বলছে আমি যেন এই রাস্তা দিয়ে না যাই। আর এখান দিয়ে গেলে হয়তো আমার বাসায় একটু কাছাকাছি হবে। সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি এই রাস্তা ধরে হাঁটতে লাগলাম। যত সামনে যাচ্ছি তত যেন ভয়টা একটু একটু বেড়েই যাচ্ছে, কিন্তু সামনে তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না। অযথা ভয় পাওয়ার কি অমন আছে? একটু সামনে যেতেই দেখি একটা মেয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। যা ছুড়া কালাম জানি তা বলে বুকে ফু দিতে লাগলাম। ভূত না তো এই মেয়ে? ভূত হলে ভাই আমি আজকে শেষ, বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না আমার। আমাকে দাঁড়াতে দেখে মেয়েটাই আমার সামনে চলে আসলো। এই রাতের মাঝেও মেয়েটা কালো একটা বুরকা পড়েছে, তবে রাতের অন্ধকারে ওর চেহারা ঠিক ভালো করে দেখা যাচ্ছে না। নিজের বিপদ নিজেই ডেকে আনলাম মনে হচ্ছে। ফোনটা হাতে নিয়ে সুইটির নম্বরে একটা মেসেজ করলাম, তুমি যে রাস্তায় যেতে না করেছিলে সেই রাস্তায় চলে আসছি। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, জানি না এরপর আমার সাথে কি কি হতে পারে। আমার আম্মু আর ছোট বোন ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি মরলে ওদের কি হবে? প্লিজ আজকের মতো আমাকে বাঁচিয়ে নাও। এই পর্যন্ত লিখে লেখা বন্ধ করলাম। অচেনা সেই মেয়েটা বলল, ভাইয়া আমি গ্রাম থেকে এখানে এসেছি, কিন্তু এত রাতে আমার এখানে ভয় লাগছে, আপনি প্লিজ আমাকে একটু সামনে পর্যন্ত এগিয়ে দিবেন। মেয়েটার কথা শুনে মনের ভিতর থেকে ভয়টা একেবারে দূর হয়ে গেল। আরে ও তো গ্রামের মেয়ে, এই মেয়ে আবার আমার কি করবে? আমি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে চলেন। এই কথা বলতে আরো 5-6টা ছেলে আমার সামনে চলে আসলো। আর মেয়েটা হাসতে হাসতে বলল, তুই এই শহরে নতুন না, আমি সবকিছু জানি, এখন যা যা আছে সবকিছু বের করে দে। আমি ভয়ে ভয়ে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর এখানে আসবো না। পিছন থেকে আওয়াজ আসলো, কিরে তোরা আমার স্যারকে রাস্তায় একা পেয়ে যা ইচ্ছা তাই করবি? আর আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? উনি আমার স্যার, এজন্য ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। আর আমার সাথে লাগতে আসলে এখানে থাকতে পারবি না, জানিস তো। যাক, আমার কথা শুনে সুইটি এখানে এসেছে, বাঁচা গেল বাবা। সুইটির কথা শুনে একটা ছেলে বলল, সরি আপু, আমরা জানতাম না উনি আপনার স্যার। এই সবাই এখন এখান থেকে চল। এই কথা বলে এক এক করে সবাই চলে গেল। এই রাতের অন্ধকারের মাঝে সুইটির রাগের মুখটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। রাগে ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে মনে হয়। দূর, কেন যে আমি ওর কথা না শুনে বেশি পণ্ডিতি করে এখানে আসতে গেলাম। আমি বললাম, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো ভাবছিলাম গিয়েই দেখি নাকি এই রাস্তায় কি আছে। আর সরি তোমার কথা না শোনার জন্য। সুইটি বলল, থাক সরি বলতে হবে না, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। যাই হোক এখন চলেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, না থাক, আমি যেতে পারবো, তুমি বাসায় চলে যাও। সুইটি বলল, আপনার সাহস তো আমি আজকে দেখছি নাকি, এখন কথা না বলে চলেন তো। সুইটির কথা শুনে হাঁটতে লাগলাম। ও আমার পিছনে পিছনে আসছে। ও কিছু বলছে না দেখে আমি বললাম, ধন্যবাদ আমার মেসেজ দেখে আসার জন্য। সুইটি বলল, আমি তো আপনার কাজে বা বিপদে এগিয়ে আসছি, কিন্তু আপনি তো আমার বিপদের সময় কাজে আসবেন না। আমি বললাম, তা কি এমন বিপদ তোমার বলো শুনি আমি। সুইটি বলল, আপনাকে তখন বলছি আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য, শুধু অভিনয় করবেন তো। আমি বললাম, আমি তো তোমার কথা বুঝছি সুইটি, আমি অনেক সিনেমায় দেখছি এভাবে প্রেমের অভিনয় করে অনেকেই পরে সত্যি সত্যি প্রেমে পড়ে যায়, এজন্য ভয় হয়। সুইটি বলল, ধুর স্যার, আপনিও যে কি সব কথা বলেন, আপনিও জানেন আমিও জানি যে এটা শুধু অভিনয়, অন্য কিছু না। প্লিজ স্যার আর না করবেন না। আমি বললাম, আমি হ্যাঁ বললে তুমি কি খুশি হবে? সুইটি বলল, অনেক অনেক খুশি হব স্যার,
আমি বললাম আচ্ছা যাও, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। সুইটি খুশিতে আবার আমার হাত ধরে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি বললাম তা মিস হয়েছে, আর হাত ধরতে হবে না। তবে তোমাকে একটা কথা বলতে চাইছি, আমি জানি এটা লজ্জার বিষয়, এরপরও বলতে হবে। সুইটি বলল, নির্ভয়ে শুধু আপনি বলেন, বাকিটা আমি দেখে নিব। আমি এই কথাটা বলতে সত্যি লজ্জাবোধ করছি। সুইটি আমার ছাত্রী, জানি ওর কাছে এই কথা বলা যাবে না। এরপরও নির্লজ্জতার মতোই বললাম, শহরে আসছি একদিন হয়েছে। তোমার বাবা তো খুব বড় লোক, তোমাদের চেনা জানা ভালো কোনো কোম্পানি আছে চাকরি করার মতো? আমার কথা শুনে সুইটি হাসতে হাসতে বলল, ও এই কথা স্যার, এটা বলতে আবার লজ্জা কিসের? তবে আমাকে কিন্তু পড়াতে হবে চাকরি হবার পরও। আমি সুইটির কথা শুনে হাসি দিয়ে বললাম, যার জন্য সবকিছু পাবো তাকে পড়াবো না কেন? সুইটি বলল, ধন্যবাদ স্যার, আপনি কাগজপত্র সবকিছু রেডি করেন, আমি আমার বাবার বেস্ট ফ্রেন্ডের কোম্পানিতে কথা বলছি। আমি বললাম, তোমাকে যে কি বলে? সুইটি বলল, স্যার আর কিছু বলতে হবে না, আপনার জন্য এইটুকু করতে না পারলে কি হবে? আমি বললাম, আচ্ছা তুমি এখন বাসায় চলে যাও, আর যেতে হবে না, আমি একা একা যেতে পারবো। সুইটি বলল, আবার মেসেজ করবেন না তো আমাকে? আমি বললাম, আরে না, কি যে বলো না তুমি, যাও এখন আমি বাসায় যেতে পারবো। সুইটি পেছন ফিরে হাঁটতে হাঁটতে বলল, এত ভীতু কেন আপনি বলেন তো? এত ভয় পাওয়ার কোনো মানে আছে? তবে আপনি কিন্তু সত্যি খুব কিউট স্যার। ধীরে ধীরে সুইটি অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। সুইটির কথা শুনে চিন্তা করতে করতে আমি হাসি দিয়ে বললাম, পাগল একটা মেয়ে, তবে যদিও খুব বেশি রাগী, কিন্তু ওর মনটা খুব নরম। ওর কথা চিন্তা করতে করতে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর আম্মু বলল, তোর মাত্র আসার সময় হয়েছে, এইদিকে তোর বোন তো তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আমি বললাম, কেন আম্মু, আমার জন্য আবার অপেক্ষা করার কি আছে? আম্মু বলল, তুই বাসা থেকে বের হবার আগে বলে গেলি তোর বোনকে আমাকে নাকি রান্নার কাজে সাহায্য করতে, আর তোর বোন গিয়ে নিজে রান্না করেছে, ও নিজে হাতে বিরিয়ানি রান্না করেছে, আর তুই আসবি বলে এতক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু তোর তো কোনো খবরই নেই, এজন্য ঘুমিয়ে গেছে। আম্মুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর আমার বোন আমার জন্য রান্না করেছে। আসলে একটা কথা কি, ও ছোট থেকেই চুপচাপ থাকতো, আমার সাথেও পর্যন্ত কথা বলতো না। এই আজকে প্রথম ও আমার জন্য কিছু করেছে। আমি বিছানায় গিয়ে মায়ের পাশে বসলাম। ওকে কি ঘুম থেকে ডেকে তুলবো নাকি তুলবো না? আমার অপেক্ষা করতে করতেও ঘুমিয়ে গেছে, ডেকে তো তুলতেই হবে। মাহির হাত ধরে টেনে তুলে বললাম, কি হলো আমার লক্ষ্মী বোন, আমার উপর কি আপনি রাগ করেছেন? মাহি বলল, ছাড় তুই আমাকে, আমাকে তুই ধরবি না। এতক্ষণে আমার কথা তোর মনে হয়েছে, সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি বললাম, সরি বোন, আমার মনে ছিল না, আর এমন হবে না, চল আমার সাথে। মাইকে টেনে তুলে টেবিলে নিয়ে বসলাম। ও রান্না করা খাবার খেতে খেতে বললাম, না বোন, তোর খাবার অনেক অনেক ভালো হয়েছে, এত সুন্দর রান্না তুই কোথা থেকে শিখলি? মাহি আমার কথা শুনে খুশি হয়ে বলল, আম্মুর কাছ থেকে শিখেছি। যাক, ভালোই হয়েছে, ও এখন রান্না করতে পারবে একটু একটু। ওর জন্য আমার চিন্তা ছিল, এখন সেটাও দূর হয়েছে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাক শুনে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। এত সকাল সকাল কি সুইটিকে কল দেওয়া ঠিক হবে? ফোনটা হাতে নিয়ে ওর নম্বরে কল দিয়ে আবার কল কেটে দিলাম। সকাল সকাল ওকে কল দিয়ে আবার কি মনে করে এজন্য ভয়ে কল দিলাম না। বড় লোকের মেয়ে, আবার কয়টা পর্যন্ত ঘুমাই কে জানে। তবে দরকার আমার, এজন্য আমাকেই কল দিতে হবে। সকাল সকাল ওকে বিরক্ত করা ঠিক হবে না জেনেও কল দিলাম। কাপা কাপা হাতে সুইটির নম্বরে কল দিলাম। একবার রিং হলো, কিন্তু ধরলো না। আবার দিলাম, এবারও কল ধরে ওপাশ থেকে বলল, কি ব্যাপার স্যার, সকাল সকাল আমাকে মনে হলো কিভাবে? আজকে তো আমার দিনটাই ভালো যাবে মনে হচ্ছে। আজকে সকাল সকাল আপনি আমাকে মনে করছেন, আবার আমাকে কল দিলেন। ইস স্যার, আমার যে কতটা ভালো লাগছে বলার বাইরে। ছুটির কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি কল দেওয়াতে ও একটু খুশি হয়েছে। কি জানি ওর মনে আবার কি নিয়ে বসে আছে। ও খুব রহস্যময় মেয়ে, একবার হাসে আবার মাঝে মাঝে রেগে যায়। তবে আমার এত সকাল সকাল ওকে ফোন করে বিরক্ত করার ইচ্ছা নেই। এরপরও ওকে আমি বললাম, ছুটি সকাল সকাল তোমাকে কল দিয়ে আমি আবার বিরক্ত করলাম না তো? ছুটি বলল, আরে স্যার, আপনি যে কি সব কথা বলছেন, আমি স্কুলে যাব বলে রেডি হচ্ছিলাম। ভালোই হয়েছে আপনি এই সময়ে কল দিলেন। তা সকাল সকাল আমাকে মনে করার কোনো কারণ আছে বুঝি? আপনি তো আবার কারণ ছাড়া আমাকে কল দিবেন না। আমি বললাম, সকাল সকাল তোমাকে বিরক্ত করার আমার ইচ্ছা ছিল না, এরপরও কল দিলাম,
কারণ আমার একটা ছোট বোন আছে তোমার সমবয়সী, ওকে তোমাদের স্কুলে ভর্তি করব বলে চিন্তা ভাবনা করছি। এজন্য ভাবলাম তোমাকে কল দিই, তুমি যদি আমার বোনকে একটু সাথে নিয়ে গিয়ে। সুইটি বলল, জান স্যার, আপনার সাথে আমার আর কোনো কথা নাই। আমি বললাম, আমি আবার এখন কি করলাম? সুইটি বলল, কি করলাম মানে? আপনি এই কথা আমাকে আরো আগে বলবেন না, আমাকে আপনাদের বাসার ঠিকানা মেসেজ করে দেন, আমি আসছি, আর সাথে কিন্তু আপনাকেও যেতে হবে। আমি বললাম, আমার যেতে হবে কেন আবার? সুইটি বলল, রাতে কি শর্ত দিয়েছিলাম মনে আছে তো? আমি বললাম, যেতেই হবে কি, কিন্তু সাথে যে আমার ছোট বোন যাবে। সুইটি বলল, সে আমি দেখে নিব, এইসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আসছি আপনার বাসায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।